জয় শ্রীকৃষ্ণ। স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস হচ্ছে, তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো, চতুর্থ শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের যে গণিতের যে আমাদের স্কুলগুলো রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে আমরা গণিতের প্রথম স্কুলটা আমরা সমাধান করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 12টা স্কুল রয়েছে। আমরা এই মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা 12টা স্কুল আমাদের মুক্তির পাঠশালা ইউটিউব চ্যানেল আপলোড করে দেব। প্রত্যেকে সুন্দর করে ক্লাসগুলো দেখবে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বিস্তারিত ভাবে তোমাদেরকে বোঝাবো। স্কুলের পরীক্ষাতে পুরো নাম্বার ফুল মার্কস পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন বিচিত্রা খুব খুব গুরুত্বপূর্ণ একটি বই, কারণ বেশিরভাগ স্যার ম্যামরা এই বই থেকেই প্রশ্নপত্রগুলো করেন, ঠিক আছে, বা এই প্রশ্নপত্রের ধারণা থেকেই প্রশ্নপত্রগুলো করেন। তোমরা যারা আমাদের এই ক্লাসের লিংক গুলো পেতে চাইছো, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তোমরা প্রত্যেকে সেই লিংকে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন থাকবে। আমরা যখনই কোনো ক্লাস আপলোড করব, তোমরা সঙ্গে সঙ্গে সেটার লিংক পেয়ে যাবে। ফলত তোমরা বুঝতে পারবে কোন দিন কোন ক্লাস কখন আপলোড করা হচ্ছে। ওকে, চলো তাহলে শুরু করছি আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল চতুর্থ শ্রেণীর। কি বলেছে দেখো, একের দাগের ক আমাদেরকে বলেছে লিপিয়ারে এক বছর হয় কতদিন। আমরা দুটো শব্দ শিখেছি, একটা হচ্ছে লিপিয়ার আর একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার। লিপিয়ার এটা কিন্তু ইংরেজি শব্দ, এটাকে বাংলাতে বলে অধিবর্ষ। আর একটা শব্দ হয় সাধারণ বছর। লিপিয়ার আর সাধারণ বছর কি আমরা জানি, এক বছর সমান 365 দিন। 365 দিনে আমাদের কি হয়, এক বছর হয়। লিপিয়ার কাদেরকে বলবো না, যখন বছরটা 366 দিনের হয়ে যায়, একদিন বেড়ে যায়। কখন না, কোনো একটা বছর প্রতি 4 বছর অন্তর অন্তর বছর একদিন করে বেড়ে যায়। বুঝবো কি করে কোনটা লিপিয়ার অধিবর্ষ? কোনো একটা বছরকে 4 দিয়ে ভাগ করব, যদি সেটা ভাগ চলে যায় তাহলে সেটা আমাদের অধিবর্ষ হবে। একটা কিন্তু রয়েছে, কি কিন্তু, যেগুলো সেঞ্চুরিয়ার শতাব্দী বছর, অর্থাৎ যে বছরগুলো শেষে দুটো শূন্য থাকে, যেমন আমি বললাম 1900 সাল, 2100 সাল, এগুলো কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাবে, কিন্তু এগুলো লিপিয়ার নয়। কেন না, কোনো বছরের শেষে যদি দুটো শূন্য থাকে তাদেরকে সেঞ্চুরিয়ার্স বলে, শতাব্দী বছর বলে। সেই বছরগুলোকে 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ করতে হয়। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপিয়ার হবে, ঠিক আছে। এগুলো কিন্তু কোনোটা লিপিয়ার নয়। 4 দিয়ে কিন্তু ভাগ চলে যাবে, কিন্তু 400 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে শেষে দুটো শূন্য থাকলে 400 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল, লিপিয়ারে এক বছর সমান কতদিন হয়, 366 দিন হয়। তাহলে বিস্তারিত এই প্রশ্ন সম্পর্কিত অনেক কিছু আমরা বলে ফেললাম। পরবর্তী প্রশ্নে ক্ষয়ের দাগে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার ঠিক পরের সংখ্যাটি হলো। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি গো, 999। যেই অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে ততগুলো 9 লিখতে হয়, তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? তাহলে যে কোনো সংখ্যার পরের সংখ্যা বের করতে হলে কি করতে হয়, 1 যোগ করতে হয়। তাহলে এটার সঙ্গে যখন আমরা 1 যোগ করে দেব, আমাদের উত্তর কত চলে আসবে, 1000 আমাদের সঠিক উত্তর চলে আসবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার ঠিক পরের সংখ্যাটি কত, 1000 লিখতে পারি, বা আমরা ভাষায়ও লিখতে পারি এটাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার ঠিক পরের সংখ্যাটি হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা খুশি তোমরা লিখতে পারো। চলে আসছি গয়ের দাগ। 12 ঘন্টার ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজে? না, আমরা শিখেছি সময় আমরা দুটো ভাবে গণনা করি, একটা হচ্ছে 12 ঘন্টার হিসেবে আর একটা হচ্ছে 24 ঘন্টার হিসেবে। কিভাবে না, দুপুর 12টার আগে পর্যন্ত যে সময়গুলো সেগুলো ঠিক আছে, কিন্তু দুপুর 12টার পরের যে সময়গুলো সেগুলো গণনা করার জন্য তার সঙ্গে 12 করে যোগ করতে হয়। যেমন এখানে বলেছে সন্ধ্যা 7টা, তাহলে সন্ধ্যা 7টা মানে কি, সেটা দুপুরের পরে আসে, দুপুরের পরে আসে। তাহলে যে সময়গুলো দুপুরের পরে আসে তাদের সঙ্গে 12 যোগ করব। তাহলে 7টার সঙ্গে যদি আমরা 12 যোগ করে দিই তাহলে আমাদের কত আসবে, দেখো 12 আর 7 যোগ করলে আমাদের 19। তাহলে 12 ঘন্টার ঘড়িতে যেটা 7টা দেখাবে, 24 ঘন্টার ঘড়িতে সেটা কতটা দেখাবে, সেটা 19টা দেখাবে। সেটা কতটা দেখাবে, 19টা দেখাবে। যখনই 24 ঘন্টার ঘড়ি বলবে, দুপুর 12টার পরের যদি সময় হয় সর্বদা তার সঙ্গে 12 যোগ করে দেবে। তাহলে আমাদের গয়ের দাগের সঠিক উত্তর কি হয়ে যাবে, গয়ের দাগের সঠিক উত্তর হয়ে যাবে 19। চলো ঘয়ের দাগে চলে আসো। 4 সপ্তাহ 2 দিনকে দিনে পরিণত করতে হবে। তাহলে দেখো এটা তো আমার দিন হয়েই আছে, ওকে আবার কি দিন?
কিন্তু এইটাকে আমাদের দিন করতে হবে। তাহলে সপ্তাহকে দিন কিভাবে করতে হয়? না, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, অর্থাৎ যে কোনো সপ্তাহ, এক সপ্তাহ সমান 7 দিন, যে কোনো সপ্তাহকে দিন করতে হলে 7 দিয়ে গুণ করতে হয়। তাহলে 4 সপ্তাহকে যদি আমি দিন করতে যাই তাহলে আমাদের কত হয়ে যাবে? 28 দিন। তাহলে 4 সপ্তাহ সমান কত দিন হলো গো? 28 দিন। আরো 2 দিন আমার হাতে এখানে রয়েছে, তাহলে যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 30 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই রকম যখনই পরিবর্তন করতে বলবে, যেটা দিন আছে সেটা রেখে দেবে, শুধুমাত্র সপ্তাহটাকে 7 দিয়ে গুণ করলে তুমি দিন পেয়ে যাবে, তার সঙ্গে এই দিন যোগ করলে তুমি উত্তর পেয়ে যাবে 30 দিন। চলো, একের দাগ আমাদের সম্পূর্ণ হলো, আমরা চলে আসবো 2 এর দাগে। কি বলেছে দেখো, 324 এই সংখ্যাটা 3 এর প্রকৃত মান, 2 এর স্থানীয় মান। প্রকৃত মান আমরা কি জানি? না, যে কোনো একটা সংখ্যায় যে কোনো অঙ্কের প্রকৃত মান বললে সেটাই উত্তর হবে। 4 এর প্রকৃত মান 4, 2 এর প্রকৃত মান 2, 3 এর প্রকৃত মান 3। তাহলে যেই অঙ্কের প্রকৃত মান বলবে সেটাই হবে। কিন্তু স্থানীয় মান কিভাবে বের করতে হয়? যেই অঙ্কটার স্থানীয় মান বলবে সেটাকে লিখবো এবং তার ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য লিখবো। 3 এর স্থানীয় মান বললে আমরা লিখতাম 3, তারপরে দুটো অঙ্ক রয়েছে, দুটো শূন্য দিতাম। তাহলে যেই অঙ্কের স্থানীয় মান বলবে সেটাকে লিখবো, তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেব। যেমন 2 এর পরে একটা অঙ্ক আছে তাই একটা শূন্য দিয়েছি, তাই 2 এর স্থানীয় মান 20। যদি 2 এর প্রকৃত মান বলতো 2 হতো, প্রকৃত মান বললে সেটাই উত্তর হবে। চলো, ক্ষয়ের দাগে 0, 4, 2, 6 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা কি কি? তাহলে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কি? না, মনে রাখবে কোনো অঙ্ক দিয়ে যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে বলে বড় থেকে ছোট সাজাবে। তাহলে এদের মধ্যে সব থেকে বড় কে? 6, তারপরে কত? 4, তারপরে কত? 2, তারপরে হচ্ছে 0। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা 6420। ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের হবে 2046। কি করে এটা বুঝে নাও। ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় অঙ্কগুলিকে ছোট থেকে বড় সাজাতে হয়। তোমরা অবাক হবে যে স্যার ছোট থেকে বড় সাজালে তো এইটা হওয়ার কথা, ছোট থেকে যদি বড় সাজাই তো এইটা হওয়ার কথা, তাহলে আপনি এটা লিখেছেন কেন? সর্বদা মনে রাখবে ক্ষুদ্রতম করার সময় ছোট থেকে বড় সাজাতে হয়, কিন্তু যদি শূন্য থাকে শূন্যকে প্রথমে লিখতে নেই, শূন্যকে সর্বদা দ্বিতীয় স্থানে লিখতে হয়। কেন? শূন্য প্রথমে থাকলে ওর কোনো মূল্য থাকে না, কোন সংখ্যার শুরুতে শূন্য থাকলে সেই শূন্যের কোনো মূল্য থাকে না, তাই শূন্যকে মূল্য দেওয়ার জন্য সর্বদা তাকে দ্বিতীয় স্থানে লিখতে হবে। তাই দেখো, শূন্যকে ওখানে ঢুকিয়ে দিলাম, 2046 হয়ে গেছে। তাহলে বৃহত্তম বললে বড় থেকে ছোট সাজাবো, ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় সাজাবো, কিন্তু যদি শূন্য থাকে তাহলে শূন্যকে দ্বিতীয় স্থানে লিখবো। ব্যাস, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে। দেখো, এত দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা কি কি? 6420, 2046। চলো, গয়ের দাগে চলে আসো। 6743 কে স্থানীয় মানে বিশ্লেষণ করো। স্থানীয় মানে বিশ্লেষণ করা মানে কি? এইখানে আমরা স্থানীয় মান শিখলাম, প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান লিখে দেবো। যেমন 6 এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 6 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে 6000। ঠিক আছে, এরপরে 7 এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 700। 4 এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 40। 3 এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 3। এই আমাদের অঙ্ক। তাহলে যখনই স্থানীয় মানে বিস্তার বা বিশ্লেষণ করতে বলবে, প্রত্যেকটা অঙ্কের 6 এর স্থানীয় মান এখান থেকে শেখালাম, যে অঙ্কের স্থানীয় মান বলবে সেই অঙ্কটাকে লিখবে, তার ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেবে। তাহলে এর স্থানীয় মান 6000, এটার স্থানীয় মান 700, এটার স্থানীয় মান 40, এটার স্থানীয় মান 3। তাহলে 6740 আর 3 এইরকম যোগফল আকারে লিখে দেবে। পরেরটাতে চলে আসো, কি বলেছে দেখো, 14 কে 4 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে 14 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 14 4 56। এবারে বলেছে এই 56টা কি করে আসে? 42 এর সঙ্গে কত যোগ করলে 56 আসবে? আমরা সুন্দর করে বলে দেবো 42 এর সঙ্গে 14 যোগ করলে 56 আসবে। তাহলে 14 আর 4 যোগ গুণ করলে 56 আসে, মোটটা এখানে লিখে দিয়েছি। আবার বলেছে ওই 56টাকে দুটো সংখ্যার যোগ ফলে ভাঙো। কোন কোন দুটো সংখ্যা? 42 এর সঙ্গে কত যোগ করলে? তাহলে 42 এর সঙ্গে 14 যোগ করলে 56 চলে আসে। এটাতেও একই রকম, 14 আর 5 গুণ করলে কত আসে? 70। শেষেরটা দেয়া আছে, এখানে যেমন শেষেরটা ছিল না। এবারে বলেছে ওই 70 কে দুটো সংখ্যার যোগফল আকারে ভাঙতে হবে। তাহলে তুমি এটাকে কি করতে পারো? যে কোনো দুটো সংখ্যার যোগফল আকারে ভাঙতে পারো। কেউ বলবে এটাকে
কেউ বলবে এটাকে আমি 50 আর 20 করে দেব। ঠিক আছে, বিভিন্ন কিছু করতে পারো, বিভিন্ন কিছু করতে পারো। তবে এখানে যে করে ভেঙেছিল এই আগেরটার মতো করেই ভাঙি। এখানে কি করেছিল, 14 সঙ্গে 3 গুণ করেছিল, এর থেকে 1 কমিয়ে গুণ করেছিল। তাহলে এখানেও কি করি, 14 সঙ্গে 1 কমিয়ে এখানে 14 4 56 লিখি, এখানে 14 56 আর 14 লিখে দিই। তাহলে এখানে যেমন করে ভেঙেছিল সেইভাবেই ভেঙেছি। কেমন করে ভেঙেছি তোমরা এই রকমটা লিখবে, 50 20 লিখবে না। কেন, আগেরটা যেমন করে ভেঙেছিল সেই রকম ভেঙেছি। এটা কিন্তু পরীক্ষাতে পড়লে তুমি এখানে যেমন খুশি লিখতে পারো। আমি এখানে 56 আর 14 কেন লিখেছি, যেহেতু ওপরে একই ধরনের একটা অঙ্ক রয়েছে সেই রকমই ভাঙার চেষ্টা করেছি। কিভাবে, দেখো এখানে 14 সঙ্গে 4 গুণ করে রয়েছে, তাহলে 14 কে 14 এখানে রেখে দিয়েছি, তাই আমিও কি করেছি, এখানে 14 আছে 14 কে আলাদা রেখে দিয়েছি, বাকি যেটা হয় সেটা যোগ করেছি। এখানে দেখো 14 কে 14 রেখে দিয়েছে, বাকি যেটা হয় সেটা এখানে বসেছে। এখানেও কি করবো, 14 কে 14 রেখে দেবো, বাকি যেটা হয় এখানে বসাবো। পরীক্ষাতে পড়লে কিন্তু তুমি যেমন খুশি যোগ করতে পারো, কেউ এখানে 50 20 লিখলেও একই নম্বর পাবে, কোনো সমস্যা নেই। হয়েছে, চলো চলে আসবো পরবর্তী প্রশ্নে, 3-এর দাগে। তাহলে 1-এর দাগ হলো, কয়ের দাগ হলো, 1-এর হলো, 2-এর হলো, এবারে চলে আসবো 3-এর দাগে। যোগ রয়েছে ক খ, সুন্দর করে দেখো যোগ। তাহলে এটাকে যোগ দাও, 7 8 1 9, আমি নিচে লিখছি 4 2 6 2 8, যেখানে যোগ করে দেওয়া হচ্ছে বসিয়ে দাও, ভালো করে গুরুত্ব দেবে। 4 আর 2 6, 2 3 2 5 আর 2 7, এটাকে যোগ দিলে 5 5 10 2 12। তাহলে কি কি জিনিসগুলো হলো, যেখানে যা যোগফল এসছে বসিয়ে দেবে। এখনো কিন্তু উত্তর কমপ্লিট হয়নি, কেউ যদি এই রকমটা রেখে চলে আসো উত্তর কিন্তু ভুল। কেন ভুল না, সর্বদা মনে রাখবে সেকেন্ডের ঘরে 60-এর বেশি রাখবো না, মিনিটের ঘরে 60-এর বেশি রাখবো না। যদি 60-এর কম থাকে তাহলে খুব ভালো, যদি 60 কিংবা 60-এর বেশি থাকে তাহলে ওকে বের করে নেব। তাহলে এখান থেকে আমি কি করব, 60 বাদ দেব। যেহেতু 60-এর বেশি আছে তাই আমরা কি করব, 60 বাদ দেব। তাহলে এখান থেকে 60 বাদ দিলে কত হবে, 9 থেকে 0 বাদ দিলে 9, 8 থেকে 6 বাদ দিলে 2। এমনি এমনি 60 বাদ দিতে পারবো না, আমি যখন কারোর কাছ থেকে কিছু নেব তার বদলে আমাকে কিছু একটা দিতে হবে। এখানেও একই রকম, আমার ছিল 89, আমি জোর করে কি 60 বের করতে পারবো নাকি, আমার অত ক্ষমতা নেই। তাই যেহেতু ওর কাছ থেকে 60 বের করেছি, তার আগের ঘরের সঙ্গে আমাদেরকে কি করতে হবে, 1 যোগ করতে হবে। কেন, এখান থেকে কি বের করেছি বলতো, 60 সেকেন্ড বের করেছি, এটা তো সেকেন্ডের ঘর, যেহেতু 60 সেকেন্ড বাদ দিয়েছি তাই ওর আগের ঘরের সঙ্গে আমরা 1 মিনিট যোগ করছি, কারণ 60 সেকেন্ড মানেই তো 1 মিনিট। তাহলে 60 সেকেন্ড যেমন আমি বাদ দিয়েছি তেমন 1 মিনিট দিয়েছি। যেমন আমরা খুচরো করি, কাউকে আমি 500 টাকা দিলাম, তার বদলে তার কাছ থেকে 5টা 100 টাকা নিলাম, তাহলে দুটোই তো একই। শুধু আমি কি করলাম, বড় নোটটা দিয়ে তার বদলে কিছু খুচরো নিলাম, 500 টাকা দিয়ে 5টা 100 টাকা নিলাম। এখানে সেরকম 60টা সেকেন্ড বাদ দিয়ে 60টা সেকেন্ডের বদলে 1 মিনিট আমি যোগ করে দিলাম, কারণ 60 সেকেন্ড মানেই তো 1 মিনিট। তাহলে এটা যোগ করলে কত এসছে, এটা তখন সেকেন্ড চলে এলো। এটা তখন কত এসছে দেখো, এটা তখন 77 মিনিট এসছে। এটা যেমন আছে এটা বসিয়ে দাও। এখনো উত্তর কমপ্লিট হয়নি কিন্তু। এবারে দেখো, স্যার বললো সেকেন্ডের ঘরে 60-এর বেশি রাখা থাকবে না, ঠিক আছে 60-এর বেশি নেই, কিন্তু মিনিটের ঘরে তো 60-এর বেশি আছে। মিনিটের ঘর থেকে আবার বাদ দেবো একই রকম ভাবে, মিনিটের ঘর থেকে আমরা কি বাদ দেবো, 60 বাদ দেবো। তাহলে এটা যেমন আছে এটা তার নেমে যাবে, এর কোনো সমস্যা নেই, এর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা 17 থেকে 60 বাদ দিলে আমাদের কত হয়, 7 1। ঠিক আগের অঙ্কের মতো, যে এখানে ছিল এটা আমি জোর করে কিছু বাদ দিতে পারবো না, আমি যদি কিছু বাদ দিতে চাই তাহলে আমাকে কিছু দিতে হবে। 500 টাকা দিলে তার বদলে সে আমাকে 5টা 100 টাকার নোট দেবে। তাহলে এখান থেকে যদি 60 মিনিট বের করে নিচ্ছি, 60 মিনিট মানে কি 1 ঘন্টা বের করে নিচ্ছি, তাই আমি কি করব, 1 ঘন্টা দিয়ে দেবো, যে ওর কাছ থেকে মিনিট নিয়ে ঘন্টা নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের লেভেল থাকলো, কোনো সমস্যা নেই। 5টা 100 টাকার নোট যেমন নিচ্ছি আমি 500 টাকা দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের যোগ করলে কত হয়ে গেল, 13 ঘন্টা। এই আমাদের অঙ্ক সম্পূর্ণ হলো 13 ঘন্টা 17 মিনিট 29 সেকেন্ড। তাহলে মনে কি রাখবো, মিনিট এবং সেকেন্ডের ঘরে যদি 60 কিংবা 60-এর বেশি থাকে তাহলে আমরা বাদ দেব। শুধু শুধু বাদ দিতে পারবো না, তার বাম দিকের ঘরের কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। যতগুলো 60 সেকেন্ড বাদ দেব তত মিনিট যোগ করতে হবে, যতগুলো 60 মিনিট বাদ দেব ততগুলো ঘন্টা যোগ করতে হবে। এই হচ্ছে আমাদের উত্তর, 13 ঘন্টা 17 মিনিট
29 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসো। ক্ষয়ের দাগে কি বলেছে? 7 বছর 2 মাস 13 দিন থেকে 4 বছর 8 মাস 21 দিন বাদ দেবে। একটা একটা করে দিন। তাহলে দিন থেকে বাদ দেব। 13 দিন থেকে 21 দিন, 13 দিন কিন্তু ছোট, 21 দিন কিন্তু বড়। তাহলে ছোট থেকে বড় তো বাদ যাবে না, তখন কি করবে? কি করবে? এ হচ্ছে এর বড় ভাই, এর হচ্ছে 3 ভাই, বছর সব থেকে বড় ভাই, মাস হচ্ছে মেজো ভাই, দিন হচ্ছে ছোট ভাই। তাহলে ও যখন এর সঙ্গে যুদ্ধে লড়তে পারছে না, ও কার কাছ থেকে যাবে? ও যাবে তার মেজো ভাইয়ের কাছ থেকে, যে আমি ওর সঙ্গে লড়াই করতে পারছি না, আমাকে কিছু শক্তি দাও। শক্তি বলতে কি? ওদের লড়াইটা কি হচ্ছে? দিনে হচ্ছে। তাহলে ও কি করবে? দিন চাইবে। তখন মাস কি বলছে? দেখ আমার কাছে তো দিন নেই, আমার কাছে তো সব মাস আছে, আমার কাছে সব হচ্ছে 1000 টাকার নোট আছে, কিন্তু তোর লাগবে 100 টাকার নোট। তাহলে তুই এক কাজ কর, আমার কাছ থেকে 1000 টাকার একটা নোট নিয়ে যা, নিয়ে গিয়ে তুই কি করবি? কোথাও একটা ভাঙিয়ে 100 টাকা করে নিবি। মাস হচ্ছে সেই কাজ করবে, যে আমি তো দিন নয়, আমি তো মাস, আমি তোকে এক কাজ করছি, তুই আমার কাছ থেকে 1 মাস নিয়ে যা। ক মাস নিয়ে যা? 1 মাস নিয়ে যা। তখন দিন বলবে কি আমার মাস নিয়ে কি কাজ? তাহলে আমি এক কাজ করি, আমার তো লাগবে দিন, আমি ওই মাসটাকে দিনে পরিণত করে নেব, দিনে ভেঙে দেবো। তাহলে 1 মাস সমান আমি দাদার কাছ থেকে কি নিয়ে এলাম? 30 দিন নিয়ে এলাম। তাহলে দাদা আমাকে মাস দিল, কিন্তু আমার লাগবে দিন, তাই আমি মাসটাকে আমি দিনে লিখে দিলাম 30 দিন। তাহলে এর কাছে অলরেডি আগে থেকে 13 দিন ছিল, ও দাদার কাছ থেকে আবার 30 দিন নিয়ে নিয়েছে। তাহলে ওর এখন কত হয়ে গেল? 43 দিন হয়ে গেল। সুন্দরের থেকে বড় হয়ে গেছে। এবারে বিয়োগ দিয়ে দাও। 43 থেকে যদি আমরা 21 বাদ দিই, 3 থেকে 1 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে এখানে আমাদের কত দিন বসে গেল? 22 দিন। এর কাছে 2 মাস ছিল, এ এখন আছে ক মাস বলো তো? ভাইকে তো 1 মাস দিয়ে দিয়েছে, এর কাছে এখন 1 মাস আছে। এবারে যখন মাসের সঙ্গে লড়াই করতে গেছে, ও আবার ছোট পড়ে গেছে। ভাই যখন বিপদে পড়েছিল তখন নিজের ভাই সাহায্য করে দিয়েছে, নিজের যখন আবার লড়াই এসছে তখন দেখছে সে লড়তে পারছে না, সে তখন কি করবে? ওর বড় ভাইয়ের কাছে যাবে। তাহলে এর বড় ভাইকে বছর, এখানেও একই জিনিস, বছর মাস বছরের কাছে এসছে, যে আমি ওর কাছে লড়াই করতে পারছি না, বছর তখন কি করবে? ওকে 1 বছর দেবে। কিন্তু মাসের বছরে নিয়ে কি কাজ? মাস তখন কি করবে? এর দেওয়া বছরকে মাসে পরিণত করে নেবে। তাহলে এখানে আগে থেকে ক মাস ছিল? 1 মাস ছিল। ও দাদার থেকে 1 বছর নিয়ে আসবে, 1 বছর মানে কি? 12 মাস নিয়ে আসবে। তাহলে ওর কাছে এখন কত মাস হয়ে গেল গো? 13 মাস হয়ে গেল। 1 মাস ওর কাছে ছিল, দাদার কাছ থেকে 12 মাস নিয়ে এলো, 13 মাস। এবারে সুন্দর করে বাদ চলে যাবে। তাহলে 13 থেকে বাদ দিলে আমাদের কত হয়? 5 মাস হয়ে গেল। এখানে কত বছর এবারে পড়ে আছে? 7 বছর ছিল, ভাইকে 1 বছর দিয়ে দিয়েছে, তাহলে এখন আছে 6 বছর। 6 থেকে 4 বাদ দিলে আমাদের সুন্দর করে কত হয়ে যাবে? 2 বছর। তাহলে এই হচ্ছে 2 বছর 5 মাস 22 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। শুধু মনে রাখবো, যখনই ধার নেবে, মাসের থেকে ধার নিলে সেটা দিনে পরিণত হবে, বছরের থেকে ধার নিলে সেটা মাসে পরিণত হবে। দিয়ে সুন্দর করে আমাদের উত্তর চলে আসবে। 2 বছর 5 মাস 22 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে 4 দাগে চলে আসছি। এটাই আমাদের হচ্ছে শেষ প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলের। 3টে প্রশ্ন রয়েছে। কি বলেছে দেখো কয়েকটা। মোহিতের 476 টাকা আছে, ওই টাকা দিয়ে সে 7টি একই দামের ব্যাগ কিনলো। একটি ব্যাগের দাম কত? তাহলে কতগুলো ব্যাগ কিনেছে? 7টা ব্যাগ কিনেছে। মোট কত টাকা ছিল? 476 টাকা। তাহলে এইরকম কয়ের দাগ দেব। 476 কে আমরা কি করে দেব? 7 দিয়ে ভাগ করে দেব, কারণ মোট 476 টাকা, সেই টাকা দিয়ে আমি 7টা ব্যাগ কিনেছি, সমান দামের ব্যাগ। তাহলে একটা একটা ব্যাগের দাম কত হবে? 7 দিয়ে ভাগ করলে 7, 6, 42, 7 থেকে 2 বাদ দিলে 5, 56, 7, 8, 56। তাহলে আমাদের ভাগফল কত এলো? 68 টাকা। এইরকম অতএব চিহ্ন দিয়ে ভাগ উত্তরটা লিখে দেবো। অতএব একটি ব্যাগের দাম 68 টাকা। এইরকমটা করলে তুমি পুরো 2 নম্বর পাবে। একটি ব্যাগের দাম 68 টাকা হয়েছে। চলে আসবো ক্ষয়ের দাগে। কি বলেছে দেখো। তোমাদের ক্লাসের 30 জন ছাত্রছাত্রীর বয়সের গড় 9 বছর। তোমাদের সবার, এই যে তোমরা এখন ক্লাস 4 এ পড়ছো, তোমাদেরকে গড়, আমরা যখন 4 এ পড়তাম না, আমরা গড় কি জিনিসই জানতাম না, আমাদের প্যান্ট ধরতে ধরতে সময় চলে যেত, গড় কি শিখবো। তোমাদের এখন এতটাই আপডেট করে তোমাদের সিলেবাসে পড়াশোনা শেখানো হয়। 30 জন ছাত্রছাত্রীর বয়সের গড় 9 বছর দেওয়া রয়েছে, মোট বয়স জানতে চাইছে। তাহলে মোট বয়স বা সমষ্টি কি করে বের করতে হয়? তোমরা যারা 4 এ পড়ো তোমরা জানো, তোমাদের সিলেবাসে রয়েছে বইতে, যে সমষ্টি বের করতে হলে সংখ্যাকে গড় দিয়ে গুণ করতে হয়। মোট কতজন আছে? 30 জন।
তাকে কত দিয়ে গুণ করতে হবে? তাদের গড় দিয়ে গুণ করতে হবে। তাহলে সমষ্টি বের করতে হলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 30 আর 9 গুণ করলে 9 3 27, 270। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 270 বছর। শুধু 270 লিখবে না, এবারে বছর লিখে ভাষা লিখবে। তোমাদের সবার মোট বয়স, আমাদের সবার মোট বয়স 270 বছর হয়েছে, এইরকম অতএব চিহ্ন দিয়ে। চলে আসছি পরবর্তী গয়ের দাগ। অমল বাবু, গয়ের দাগ কি বলেছে? অমল বাবু 65টি টুপি বিক্রি করেন একদিনে। 65টা টুপি, প্রত্যেক দিন ওই একই সংখ্যক টুপি তিনি বিক্রি করেন। তাহলে 2 সপ্তাহে কতগুলো টুপি? আচ্ছা, 2 সপ্তাহ সমান কতদিন প্রথমে জেনে নেব। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে 1 সপ্তাহ সমান কদিন? 7 দিন। তাহলে 2 সপ্তাহ সমান আমাদের কত হয়ে যাবে? 14 দিন। হয়েছে। 1 সপ্তাহ সমান যদি আমাদের 7 দিন হয়, 2 সপ্তাহ সমান আমাদের কত হবে? 14 দিন। আচ্ছা, প্রত্যেক দিন 65টা করে টুপি বিক্রি করছে, তাহলে 14 দিনে কতটা টুপি বিক্রি করবে? 65কে 14 দিয়ে গুণ করে দেব। তাহলে 14 5 70 শূন্য হাসতে 7, 14 6 84, 84 আর 7 আমাদের হচ্ছে 91। তাহলে 910টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার এইরকম গুণ চিহ্ন দিয়ে দেবো। 14 5 70, হাতে থাকলো হচ্ছে 7, 14 6 84 আর 7 91, ঠিকই আছে। দিয়ে ভাষা দেব, অতএব 2 সপ্তাহে তার মোট 910টি টুপি বিক্রি হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমের দাগের আমাদের উত্তর চলে আসবে 68, দ্বিতীয় দাগের উত্তর হচ্ছে 270 বছর, তৃতীয় দাগের উত্তর হচ্ছে 910টি। প্রত্যেকটা সম্পূর্ণ ভাষা দিয়ে উত্তর লিখে কমপ্লিট করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল। প্রত্যেকটা স্কুল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হোক, দ্বিতীয়, তৃতীয়, এবং সঙ্গে তোমাদের চতুর্থ শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো পূর্বে যে হয়েছিল, সেগুলো সবকিছু আমরা করাবো আমাদের এই ইউটিউব চ্যানেল মুক্তির পাঠশালার উপরে। প্রত্যেকে সুন্দর করে ক্লাসগুলো দেখবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে। প্রত্যেক ক্লাসের, প্রত্যেকটা স্কুলের সমাধান তোমরা পাবে। ওকে, চলো আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি। সবাইকে জয় হিন্দ।